তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো হচ্ছে আমাদের আহ, এই বিপ্লব সম্পর্কিত যে আহ, সাংবিধানিক সমস্যা সাংবিধানিক জটিলতা দেখা দিয়েছে। তো প্রথমে আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি মানবের কাছ থেকে, কারণ মানব এই ব্যাপারে বেশ ভালো ধারণা রাখে। মানব, যদি কিছু বলতে চাও তো শুরু করতে পারো সংবিধান সম্পর্কিত। মানে কোত্থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? মানে তোমার কাছে কি মনে হচ্ছে? কারণ আমরা জানি যে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া লাগতে পারে, হুম হুম ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্ট, মানে যেহেতু আমাদের নির্বাচন নাই, সংসদ ভেঙে দেওয়ার পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটার সমাধান তুমি আসলে কিভাবে দেখতে চাও? আচ্ছা, ডিসক্লেইমার দিই প্রথমত, আমি আইনের অফিসিয়াল ছাত্র না। আমি পড়ি হচ্ছে আইন, কিন্তু সেটা হচ্ছে আগে পড়তাম ইঞ্জিনিয়ারিং। তো আইনের অনেক লোকজনের মনে হতে পারে আমার কথা বলা উচিত না, কিন্তু আমার পরিচিত একজন খুব ভালো একজন প্রাবন্ধিক একটা কথা বলছিলেন মাঝখানে যে আইন নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত, কারণ যেই জিনিসটা আসলে আমাদের মুখ খারাপ করার জন্য দুঃখিত, কিন্তু ধরেন, আচ্ছা মুখ খারাপ নাই করি, যে জিনিসটা আসলে আমাদের ভাষায়, যে জিনিসটা আমাদেরকে ঢাপ দেয় অফিসিয়ালি, সেই জিনিসটা সম্পর্কে আমাদের কথা বলার অধিকার থাকা উচিত। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সবারই কম বেশি সম্ভবত এই মুহূর্তে সংবিধান নিয়ে কথা বলা উচিত। কারণ বাংলাদেশ একটা দেশ, যার একটা সংবিধান আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে কিছু তো আসলে সাংবিধানিক না। একটা গণ অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয় আমরা 90 সালেও দেখছি, পরবর্তীতে সংবিধান সংশোধনীর মাধ্যমে আইন পাশ করার মাধ্যমে এগুলোকে এক ধরনের অব্যাহতি দেওয়া লাগে। কারণ এমন অনেক কিছু আমাদের এখন করতে হইতে পারে, যেমন ধরেন এই যে উপদেষ্টা নিয়োগ হয়েছে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার সম্পর্কিত একটা লাইনও আপনি সংবিধানে পাবেন না। বর্তমানে বাংলাদেশের যে সংবিধান, ওখানে অন্তর্বর্তী সরকার নামে কোনো টার্ম নাই। তো এটা একটা সমস্যা। এখন এই যে বর্তমান সংবিধান, এটাকে তো আসলে গ্র্যাজুয়ালি ধরেন আপনার ফিক্স করতে হবে। এবং আপনি যেটা বলেন 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, সেটা সত্য। কিন্তু অনেকে হচ্ছে ধরেন সংবিধান মানে খুলে ভয় পাই যেতেছে, কারণ সংবিধানে যেমন ধরেন লেখা যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন, এইসব আলবাল কথাবার্তাও আছে সংবিধানে। এখন এইগুলো তো আসলে বসানো হয়েছে শেখ হাসিনার যেই অশুভ কালো রেজিম ছিল, ওটাকে বাঁচায় রাখার জন্য এগুলো বানানো হয়েছিল। আমরা জানি যে শেখ হাসিনার সময়ে জাতির পিতার পরিবার আইন নামের একটা খুবই রিডিকুলাস আইন পাস হয়েছিল, যেটাতে শেখ হাসিনা এবং তার বোন এবং তার তাদের 2 জনের সন্তানদেরকে সব রকমের ইমিউনিটি দেওয়া আছে। আমি জানি না ইউনাইটেড কিংডমের লোকজন জানে কি না যে তাদের একজন এমপি বাংলাদেশে সকল রকমের ফৌজদারি অপরাধ থেকে মুক্ত, সকল রকমের ফৌজদারি অপরাধের উপরে বসবাস করেন তিনি। তো এই জিনিসও তো বাতিল করা লাগবে আমাদের সংবিধানে। আপনারা জানেন সম্ভবত কিছু অদ্ভুত ঘটনা আছে। একটা হচ্ছে 71 সালে একটা জিনিস আছে, নাম হচ্ছে 70 নম্বর ধারা, হুম। যেটা বেসিক্যালি বাংলাদেশকে এক ধরনের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আটকায় রাখে। আমরা বলি ওরা প্রাইম মিনিস্টার, কিন্তু আমাদের প্রত্যেকটা এমপি তার দলের নেতা যা বলে সেই দিকে ভোট দিতে বাধ্য। এটাকে বলে ফ্লোর ক্রস করা, কিন্তু ফ্লোর ক্রস করা খুবই নর্মাল। হুম। পৃথিবীতে ফ্লোর ক্রস করাটাই নর্মাল। আপনি ইউকের পার্লামেন্টে বলেন, ইন্ডিয়ার পার্লামেন্টে বলেন, কলোনিয়াল জায়গা থেকে বলতেছি না, সব জায়গাতেই ফ্লোর ক্রস করাটাই নর্ম। বাংলাদেশে ফ্লোর ক্রস করতে দিলে বিক্রি হয়ে যাবে, অরাজকতা হবে। 54 সালে আমরা একজন স্পিকারকে খুন হতে দেখেছিলাম। সেই জুজু দেখায় এখনও, খুবই অদ্ভুত ঘটনা, সেই জুজুটা এখনও ব্যবহার করা হয় যাতে আমরা মানে শেষ পর্যন্ত আটকায় থাকি প্রত্যেকটা দলের ভিতরে, তো নতুন দল এই যেন। যে মানে এই যে খুনের ব্যাপারটা যে হচ্ছে, তুই বললি খুনের সাথে তো আসলে হচ্ছে মানে আমাদের অনেক নেতাই জড়িত ছিল, মানে আমি যতদূর জানি, তাই তো? মানে বিভিন্ন আহ, আহ, এখনকার দিনেও যারা যেই সব রাজনীতিবিদ রেলেভেন্ট, তারা জড়িত ছিল। মানে ওই স্পিকারের মৃত্যু, ডেপুটি স্পিকারের মৃত্যুতে। হ্যাঁ। হ্যাঁ, মানে আমাদের পরিচিত অর্ধপরিচিত অনেক নেতারাই ওখানে উপস্থিত ছিলেন বলে আমরা জানি। এবং পুরো ঘটনাটা ঘটে হচ্ছে, সবচেয়ে মজার ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। হ্যাঁ, এটা অসাধারণ ঘটনা, কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বাংলাদেশ সংসদ বসতো, কারণ তখন এই সংসদ ভবনটা তৈরিই হয় নাই। এটা এটা খুবই ইন্টারেস্টিং। এটা জানার পরে আমার খুবই অদ্ভুত, মানে খুবই অদ্ভুত লেগেছিল যে কিভাবে সম্ভব একটা বিশ্ববিদ্যালয়ের হলে হচ্ছে সংসদ বসা। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং অ্যাপারেন্টলি অক্টোবর স্মৃতি ভবন নামে যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে তখন আমাদের সংসদ বসতো, এবং সেখানে ডেপুটি স্পিকারকে লোকজন পিটায় মেরে ফেলছে। তো হুম। যাই হোক, 70 নম্বর ধারাটা একটা সিরিয়াস সমস্যা সংবিধানে। 15 নম্বর সংশোধনী নামে একটা জিনিস আছে শেখ হাসিনার করা, যেখানে বলা যে সংবিধানের অনেক অনেক ধারা কোনোদিনও পাল্টানো যাবে না। এরকম অনেক দেশে সংবিধানে করা হয়, যে বলা হয় যে এটা হচ্ছে আমাদের কোর, এই কোর চেঞ্জ করা যাবে না। এটাকে তারা বলে বেসিক স্ট্রাকচার। আমাদের সংবিধানের সমস্যা হচ্ছে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারে যে যা কিছু আছে তার ভিতরে ওই ধারাটা নিজেও আছে, যেটাকে আমি মাঝে মাঝে আসমানি কিতাব বলে খোঁচা দিই, কিন্তু অনেক আইনজ্ঞ আবার এরকম খোঁচা দেওয়া পছন্দ করেন না। কিন্তু ব্যাপারটা এরকমই, কারণ ওই ধারাটাতে বলা যে এই ধারাটাকে কখনো পরিবর্তন করা যাবে না। এই ধরনের নিয়ার ইফেক্ট আমি দেখছি শুধুমাত্র ধর্মগ্রন্থে, আর কোথাও আমি দেখি নাই।
যে একটা বই একটা লাইন বলতেছে, এই লাইনটা কখনো পরিবর্তন হবে না। তো হুম। বাংলাদেশের সংবিধানে ৭ খ পড়লে আপনারা দেখবেন ওখানে বলা যে প্রথম ভাগের দ্বিতীয় ভাগের কোনো ধারা কখনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস প্রথম ভাগের ওই ধারাটা কখনো পরিবর্তন হবে না। এটা চেঞ্জ, ওখানে বলা যে বাংলাদেশের রাজধানী আর পরিবর্তন করা যাবে না, এটা খুবই স্ট্রেঞ্জ। হুম। জাতির পিতা পরিবর্তন করা যাবে না, রাষ্ট্রভাষা ৬০০ বছর পরে আর চেঞ্জ করা যাবে না, আমরা সবসময় বাংলা বলবো, এটা আমরা ধরে রাখছি। এটা হবেই, এটাই তো মেনে নিতে হবে, এটা তো কিছু করার নাই। রাষ্ট্র ধর্মও চেঞ্জ করতে পারবেন না, যদিও হুম। আওয়ামী লীগের অনেক নেতা এই জিনিসটার এগেন্সে কথা বলছেন, তারা চেঞ্জ করতে পারবেন না। পুরো জিনিসটা হচ্ছে এরকম একটা অদ্ভুত ক্যালকাচারের মধ্যে আটকানো। এবং আমি মানে সবসময় এটা এইটা পারবে না, এইটা হইলো আমাদের কাছে এই যে হচ্ছে ১৬তম সংশোধনী করার পরে, ১৫। সরি ১৫তম, সরি ১৫তম সংশোধনী করার পরে আমাদের হাতে যে জিনিসটা আছে, হুম। সেই জিনিস অনুসারে আমরা এগুলো পরিবর্তন করতে পারবো না। না, কিন্তু আমরা যদি এখন চাই যে হচ্ছে একটা নির্দিষ্ট সংশোধনীতে ফিরে যেতে, সেটা কি আমরা পারবো? আমি এখানে আসতেছি। আমি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আমি জিনিসটাকে কম্পেয়ার করি তাজমহল নির্মাণের সাথে। যে হুম। আমাদের আওয়ামী লীগ সরকার, যারা ক্রমাগত প্রথমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর ৮ সালে ক্রমাগত তাদের ভাও বুঝতে পেরে ক্রমাগত ফ্যাসিস্ট হয়ে উঠছে, হুম। শয়তান হয়ে উঠছে। তারা হচ্ছে তাজমহল বানানোর একটা কাজ করছে। তারা প্রথমে ১৫ নম্বর সংশোধনী করছে, হুম। যেটাতে আইনজ্ঞরা একমত হয়েছে যে আমরা করি, এটা বেসিক স্ট্রাকচার আমাদের দরকার। হুম। করার পর আইনজ্ঞরা যে তার চেঞ্জ করতে না পারে, তাই ওদেরকে হাত কেটে দিছে। যেভাবে তাজমহল বানানোর পর আমরা শুনি যে নির্মাণ কর্মীদের হাত কেটে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো মিথ্যা কথা, মানে আমি ওই 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 তাজমহলের জিনিসটা। ঘটনাটা মিথ্যা, হুম। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে সেটা সত্য। হুম। তারা যেটা করছে ১৬ নম্বর সংশোধনী দিয়ে পুরো জুডিশিয়ারিকে নিয়ে গেছে প্রধানমন্ত্রীর আন্ডারে। মানে প্রধানমন্ত্রী না, ইভেন অ্যাকচুয়ালি এমপিদের আন্ডারে, হুম। পার্লামেন্টের আন্ডারে জুডিশিয়ারিকে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে আমাদের জুডিশিয়ারির কোনো স্বাধীনতা থাকে নাই। যে কোনো প্রধান বিচারপতিকে সংসদ একসাথে বসে ওকে যোগ্য মনে করি না বলে বের করে দিতে পারবে। এবং যেহেতু পুরো সংসদ ছিল আওয়ামী লীগের আন্ডারে, পুরো ব্যাপারটা আসলে কিছু করার ছিল না। কিন্তু আপনি যেটা তখন কিন্তু আমি সরি, মানে আমি একটু ইন্টারাপ্ট করি, তখন বলেন, কিন্তু বলেন। অনেকগুলো ঘটনা ঘটছিল যে বিচারকরা বা বিচারপতিরা কিছু অহেতুক প্র্যাকটিস, অহেতুক বলা ঠিক হচ্ছে কিনা, যেমন আমরা জানি যে আইজিপির চাকরি চাকরি চলে চলে যাচ্ছিল, গিয়েছিল, চাকরি তাই চলে রাইট? যাচ্ছিল, তারপর চলে রাষ্ট্রপতি যাচ্ছিল, পারদর্শী সরি দিয়ে সরি তাকে আবার আমি ফেরত আনা আমি হয়। সরি, চাকরি চলে মানে একজন ট্রাফিক পুলিশ, সে হচ্ছে বিচারক বা বিচারপতি, আমি ঠিক শিওর না, বিচারক। বিচারক, তাকে সালাম দেয়নি, এবং সেই সালাম না দেওয়ার ফলে তার মানে হচ্ছে আইজিপির চাকরি চলে যেতে গেছিল। হুম, হুম, এটা কোন ধরনের, মানে এটা তো খুবই অমানবিক। হুম, এক হুম। নম্বর ব্যাপারটা, এটা কোন ধরনের সৌজন্যবোধ আমার ধারণা নেই পৃথিবীর কোনো দেশে এরকম কিছু হতে পারে কিনা। আছে, হয়তো আমার কিছু জানা নেই। উদাহরণ আমরা পাবো, হয়তো আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের একটা ইউনিক বিষয় আছে, আমি একটু বলি। ১ মিনিটও লাগবে না বলতে, খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে যে ইউএস এর যে কনস্টিটিউশন, হুম। ওরও একটা বেসিক স্ট্রাকচার আছে। হুম। এবং ওরা যখন অ্যামেন্ড করে, ওরা জিনিসপত্র জোড়া দেয়। ধরেন ওরা হুম। নতুন নতুন ব্যাখ্যা জোড়া দেয় ওই ওই পুরা হুম। বেসিক কনস্টিটিউশনের সাথে। বাংলাদেশের কনস্টিটিউশন এমন না। বাংলাদেশে যে ১৬টা সংশোধনী হয়েছে, হুম। প্রত্যেকটা সংশোধনীর পর আমরা নতুন একটা কনস্টিটিউশন পাইছি। হুম। এই যে নতুন নতুন কনস্টিটিউশন পাইছি, আপনি জানেন এটা, আর আমরা সবাই জানি যে সংশোধনী দিতে গেলে আপনার একটা পার্লামেন্ট লাগে। হুম। সংবিধান সংশোধন করতে আপনার একটা পার্লামেন্ট লাগবে। যে কারণে অনেকে কথাবার্তা বলতেছে যে এখন তো সংবিধানটা চেঞ্জই করা সম্ভব না, কারণ হুম। আমাদের তো এই মুহূর্তে কোনো সংসদ নাই। হুম। আমাদের শেষ সংসদ ছিল ৬ আগস্ট, হুম। তারপর তো আসলে সংসদ কার্যত নাই। হুম। তো এই যে সংসদ নাই, তাহলে সংবিধান সংশোধন করবে কিভাবে? বাংলাদেশের সংবিধান সংশোধন করার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সংশোধন করার না, সেটা হচ্ছে সংশোধনীতে ফিরে যাওয়ার। এটা কোর্ট পারবে, তাই তো? আমাদের সুপ্রিম কোর্ট চাইলেই যে ১৬টা অ্যামেন্ডমেন্ট এদের মাঝখানে স্লাইড করতে পারে। যেমন এই মানে মুহূর্তে। হুম, আমি সরি, আমি যদি একটু পরিষ্কার হই ব্যাপারটা, সেটা হুম, হুম। হলো আমাদের সুপ্রিম কোর্ট যদি চায়, তাহলে সে চতুর্থ সংশোধনীতে, তৃতীয় সংশোধনীতে, অথবা ১২ সংশোধনীতে ফিরে যেতে পারবে, সে যদি চায়। অন রিজনেবল গ্রাউন্ড তাকে দেখাইতে হবে কেন যাচ্ছে, সে ঘুম এবং থেকে সে উঠে যদি বলবে না চায় যে ৭২ও ফিরে যেতে পারবে, সে যদি চায়। অন রিজনেবল গ্রাউন্ডস। আচ্ছা। তো এই মুহূর্তে একটা রিজনেবল গ্রাউন্ড আছে আমাদের। দেখেন ৩ মাসের মধ্যে নির্বাচন লাগবে, এটা আমরা জানি। হুম। এটা শুধুমাত্র সাংবিধানিক কারণে না, এটা মানুষের মনের দাবি। হুম। এটা শুধু বিএনপির মনের দাবি তাও না, এটা হয়তো আওয়ামী লীগ ছাড়া সবারই মনের দাবি। হুম। আওয়ামী লীগ সম্ভবত টাইম মেশিন ছাড়া এই মুহূর্তে আর কিছুই চায় না। হুম। আওয়ামী লীগের হয়তো টাইম মেশিন দরকার ৩ মাস আগে ফিরে যাওয়ার জন্য। হুম। বাকি সবারই মোটামুটি একটা দাবি যে আমরা একটা মানে নির্বাচন চাই। হুম। হয়তো একজন দুজন বুদ্ধিজীবী ছাড়া, যারা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা হয়তো হুম। অন্য কিছু বলবেন। কিন্তু মানে নির্বাচন যে একটা দাবি, এটা আমরা বুঝি। হুম। একটা গণতন্ত্রের ভেগ ধরে রাখতে গেলে আমাদের নির্বাচন লাগবে। হুম। কিন্তু নির্বাচনটা যে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন হইতে হবে, এটা সত্য না। হুম। আমরা যদি একটা, এটা হচ্ছে আপনি দেখবেন যে মানে আবিদ ভাই বলছিলেন, কথা বলতেছেন ওনাকে নিয়ে, তো আমি যেন ওনার নামটা এখন ড্রপ করতেছি না, এই হুম। আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী।
হুম হুম। ব্যাকগ্রাউন্ড বুদ্ধিজীবী। উনি আমি সেখানে আসবো। উনি জাস্ট। চাচ্ছেন রাষ্ট্রপতি শাসিত একটা সরকার। তা আমরা যদি রাষ্ট্রপতি শাসিত একটা সিস্টেমে যেতে পারি, এখন অনেকে হুম বলতে পারেন কিভাবে যাব। এটা খুব কঠিন কিছু না, আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে হুম 2024-এ। 1990 একটা গণ অভ্যুত্থান হয়েছিল। 1990 এর আগে আপনি যদি দেখেন, 1975-এর জানুয়ারি থেকে 1990 পর্যন্ত আমাদের সবসময় রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। হুম সেটা জেনারেল জিয়া বলেন, জেনারেল এরশাদ বলেন, হুম শেখ মুজিবুর রহমান বলেন, সবাই হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের তখন হুম এই হুম সময়টা ধরে। রাষ্ট্রপতি শাসিত সরকার আসে আমাদের চতুর্থ সংশোধনীতে। দ্বাদশ সংশোধনী এরা এটা বিখ্যাত না, কারণ এটা আসলে চিন্তাই করতে হয় না কারো, এটা তো কেস ল হিসেবে ব্যবহার হয় না। বাট দ্বাদশ সংশোধনী রায়ে বলা হয়েছে যে আমাদের ওই রাষ্ট্রপতি শাসিত সরকার বাদ গণ অভ্যুত্থানের ফসল হিসেবে আমরা মানে রাষ্ট্রপতি শাসিত সরকার, ওই যে যে জিনিসটার কথা বলছিস, সেটা কি হচ্ছে বাকশাল আনার জন্য একটা সংশোধনী আনা লাগে সেটা? মোস্ট মোস্ট ডেফিনেটলি হ্যাঁ। বাকশালের আচ্ছা ইমিডিয়েট আগে যে সংশোধনীটা, চতুর্থ সংশোধনী, সেখানে আচ্ছা আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার আসে। মানে আচ্ছা। আমার আমার ছোটবেলায় মনে হতো শেখ মুজিব নিশ্চয়ই পাগল, নাহলে হুম একবার প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী, এত মুড সুইংয়ের কারণ কি ওনার? হুম ওটা আসলে পাগলামি না, কারণ শেখ মুজিবের বাকশালও পাগলামি মনে হয়, কিন্তু আপনি যদি সোভিয়েত ইউনিয়নের কনটেক্সটটা দেখেন, শেখ মুজিব আসলে সোভিয়েতের একজন গুরুত্বপূর্ণ এলাই হওয়ার চেষ্টা করতেছিলেন ঘুরে ফিরে। হুম হুম শেখ মুজিব সোভিয়েতের মুসলিম এলাই, কিছুটা হুম আনোয়ার হোজ্জার মতন, কিন্তু আনোয়ার হোজ্জা আবার অফিসিয়ালি নাস্তিক, হুম আলবানিয়ার সম্ভবত, আবিদ ভাই যদি ভুল না করি। হুম তো শেখ মুজিবুর রহমান আসলে একটা আনোয়ার হোজ্জা সাউথ এশিয়াতে অলমোস্ট। বা হুম ধরেন উনার হয়তো ধারণা ছিল উনি মার্শাল টিটো, কিন্তু উনি তো আবার আর্মির লোক না। তো আমাদের যেই সংবিধানের যে চতুর্থ সংশোধনী, যেটা আমাদেরকে হুম বলে যে আমাদের একটা প্রেসিডেন্ট সিস্টেম ছিল, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, হাউ মাচ অফ এ ডেমোক্রেসি ওয়াজ প্র্যাকটিস ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আমরা হুম চাইলে এখন এই কাজ করতেই পারি, বলতেই পারি যে দ্বাদশ সংশোধনীর রায় এই মুহূর্তে রিলেভেন্ট না, কারণ 90-এর গণ অভ্যুত্থানের পর আমরা আরেকটা গণ হুম অভ্যুত্থান পাইছি। এটাকে বিপ্লব বলবেন কিনা আপনার ইচ্ছা, বাট এটা গণ অভ্যুত্থান। পিপল হুম হ্যাভ ওকেন আপ, ইটস এ ম্যাস রাইজিং, ইটস এ ম্যাস আপরাইজিং। তো আমরা চতুর্থ সংশোধনীতে চাইলেই ফিরে যেতে পারি। পুরাপুরি যাইতে হবে এমন না, বাকশালে যাওয়ার কথা আমি বলতেছি না, কিন্তু পার্শিয়ালি দ্বাদশ সংশোধনী রায়ের কিছু অংশ অবলুপ্ত করে আমরা চতুর্থ সংশোধনীর কিছু জিনিসপত্র ফেরত আনতে পারি। আচ্ছা কারণ আমি জানি, এটা আমি বিশ্বাস করি, বাংলাদেশে এখন একটা ইলেকশন হলে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের মতোই আর একটা ডাইনেস্টিক দল, যারা ওই বংশ তালিকাতেই বিশ্বাস করে ঘুরে ফিরে, বিএনপি বিপুল ভোটে জয়ী হবে যদি আপনি 300 আসনে দেন। হুম এবং এই 300 আসন আমার খুবই পছন্দ, আমি আপনাকে বলছিলাম মাঝখানে একবার যে 300 আসন ব্যাপারটা খুবই সুন্দর। কারণ যদি 300 আসন না হয়, যদি রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি হইতো, তাহলে ঢাকার লোকজনই হচ্ছে সব এমপি পদ ধরে রাখতো, যদি প্রপোর্শন ওয়াইজ দিতেন যে এই দল এত কিন্তু পার্সেন্ট পায়। কিন্তু সেক্ষেত্রে যেটা হতো, যারা মার্জিনাল পার্টি, তারা মানে হচ্ছে জায়গা পাইতো। তারা হচ্ছে মানে অনেক জায়গা পেত। মানে একটা সময় হলো যেমন মানে জোনায়েদ সাকির সমর্থন ছিল, কিন্তু সে আসলে হচ্ছে মানে সে কোনো সুবিধা করতে আসন পেত পারছিল না। না। হ্যাঁ, সুবিধা করতে পারছে না। এবং আমরা কমিউনিস্ট পার্টিরও দেখেছি, আমরা বিভিন্ন ইসলামিক দলের হাত পাখারও দেখেছি, মানে তারা হচ্ছে এই কাজটা আমরা করতে পারছে জামাতেরই না। দেখছি এটা। হ্যাঁ, মানে জামাত তো তাও হচ্ছে মানে এলাই হয়েছে আর কি ইয়ার, কিন্তু যেমন হাত পাখা তারা তো হলো হচ্ছে তাদের ভোট একেবারে ছিল না তা না, কিন্তু তারা কোনো কিছু পাচ্ছিল না। সো এরকম পার্টিগুলো আসলে কিছু পায় না আর কি দিন শেষে। তো তো আমি আসতেছিলাম ওখানে। রিপ্রেজেন্টেশন ডেমোক্রেসি থাকলে তো আমরা এই সুবিধাটা পাই, রাইট? ওয়েল, কিন্তু আপনি সমস্ত উপজেলার রিপ্রেজেন্টেটিভ পাইতেন না অ্যাটলিস্ট। এখন আমরা সব উপজেলা থেকে একজন করে করাপ্টেড লোককে এমপি হতে দেখছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শান্তি। খারাপ কিন্তু লোক সব। আমরা যদি এরকম কোনো কিছু, আমরা কোনো ক্লজ অ্যাড করি যে ওইখানের কোনো হচ্ছে নির্দিষ্ট এলাকার কে রিপ্রেজেন্ট করতে গেলে ওইখানে তার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছু বাড়ি হইতে থাকতে পারে হবে আসতে বা পারে। আদি নিবাস থাকতে হবে, কিছু একটা থাকতে হবে। মূল পয়েন্টটা ছিল যে আমি যদি এই উপজেলা ভিত্তিক সংসদ নির্বাচন দেই, হুম আসন ভিত্তিক সংসদ নির্বাচন 300 হুম আসনে, তাহলে বিএনপি জিতে। হুম কিন্তু যদি এই অন্তর্বর্তী সরকার নিজেদের বৈধতা ধরে রাখতে চায়, হুম তাহলে ওদের জন্য এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচন দেওয়াটাই সম্ভবত সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে আমি অন্তত পার্সোনালি মানে কনভিন্সড যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাপক ভোটে, ব্যাপক ভোটে যদি না হয় অ্যাটলিস্ট ফার্স্ট পাস দ্য পোস্ট 50%-এর বেশি ভোটে জয়লাভ করবেন রাষ্ট্রপতি হিসাবে। হুম তো আমার ধারণা যে খুব সহজে না, কিন্তু অলরেডি এই ধরনের কাজ, মানে দেখেন অনেকে বলতেছিল যে নতুন একটা সংবিধান হোক, আগের সংবিধান ছুঁড়ে ফেলে দিই, হুম গণভোট হোক। আমি নিজে গণভোটের পক্ষে। অনেকে বলছেন গণভোট না, কিছু উন্নত মানের সুশীল ব্যক্তিরা একসাথে বসে একটা সংবিধান লিখে ফেলি আমরা। কিন্তু আমি যেটা দেখি আর কি, যেটা হয়তো আপনারা একটু পরে বলবেন, যে উপদেষ্টাদের যে পরিমণ্ডল, যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা খুবই কট্টরভাবে, তারা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর যেই দলেরই হোক, তারা খুবই লেগেসির সমর্থক। তারা আসলে এই সংবিধানের, মানে পুরনো সংবিধান বাতিল করে নতুন একটা সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ চান, এটা আমি বিশ্বাস করি না।
তাদের কোনো আচ্ছা। লেখাপত্র পড়ে আপনার এটা মনে হবে না। তো তারা হচ্ছে আসলে ওই আগের সংবিধানেরই কোনো একটা ভার্সনে ফিরে যেতে পারেন, এবং এই আচ্ছা। মুহূর্তে 90-এর সংবিধানের কিছু অংশ চেঞ্জ করে 75-এর কিছু জিনিস ফেরত আনলেই খুব ইজিলি আমরা একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ফ্রান্সের মতন, যেখানে প্রেসিডেন্টের হাতে অর্ধেক ক্ষমতা, প্রাইম মিনিস্টারের হাতে অল্প কিছু ক্ষমতা আইন প্রণয়ন সংক্রান্ত, এরকম একটা সিস্টেমে আমরা চলে যেতে পারি। অনেকে মনে করতে পারেন যে প্রেসিডেন্ট থাকলে প্রাইম মিনিস্টারের পাওয়ার থাকবে না, এটা কিন্তু সত্য না। কারণ এরশাদের সময় তার প্রাইম মিনিস্টারদের যথেষ্টই পাওয়ার ছিল বলে আমরা জানি। জেনারেল জি আর প্রাইম মিনিস্টারদের কোনো পাওয়ার ছিল কিনা সেটা একটা ডিফারেন্ট ইস্যু। 75 থেকে 81 বাংলাদেশে কোনো কালার টেলিভিশনও ছিল না, সব সাদা কালো ছবি। তো ওটা একটা মানে অন্য যুগ। কিন্তু এরশাদের সময়ে যেমন ব্যারিস্টার মওদুদ আহমদের সম্ভবত প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিন। হুম, হুম, তো ছিল। তার প্রধানমন্ত্রীরা আসলে বেশ হোমরা চোমরা এবং বেশ রাশভারী লোকজন। তো একটা প্রেসিডেন্টের কাছে 70 ভাগ ক্ষমতা, নির্বাহী ক্ষমতাগুলো প্রেসিডেন্টের, প্রাইম মিনিস্টারের সাথে আইন প্রণয়ন, দিস উড বি এ গুড ব্যালেন্স, এবং সাংবিধানিকভাবে এটা সম্ভব, এটার জন্য সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হয় না। হ্যাঁ, মানে মানে এইটা আমাদের কাছে এখন অন্যরকম লাগতে পারে যে হচ্ছে হয়তো প্রেসিডেন্টের হাতে অনেক পাওয়ার যাচ্ছে, কিন্তু আমাদের যে মানে যে ব্যবস্থাটা আমাদের ছিল বা আছে এতদিন ধরে, প্রধানমন্ত্রী তো কোনো কোনো দেশের মানে 100 বছর আগেকার কোনো কিং কুইনের চাইতেও বেশি পাওয়ারফুল ছিল। মানে তার যে ক্ষমতা, মানে হুম। এই যে গত প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা ছিল, সে তো মানে হচ্ছে মানে মধ্যযুগের কিংদের কাছাকাছি ক্ষমতা আর কি, তার চেয়েও বেশি। মানে আমি যদি বলি, এটা বলি আমি শেষ করে দিব, যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন 1974-এর, যেটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যেটা দিয়ে আপনাকে কোনো রকমের মামলা ছাড়া ধরে নিয়ে যাওয়া যায়, হুম, ধরে নিয়ে আটকা রেখে দিতে পারে বেসিক্যালি হুম, পুলিশ। হুম, জাতির পিতার পরিবার আইন, যেটার মাধ্যমে কিছু মানুষজন শুধুমাত্র জাতির পিতার ডিরেক্ট বংশধর হওয়ার কারণে সুপ্রিম ক্ষমতার অধিকারী হয়ে বসে আছে, মানে অ্যাটলিস্ট ইমিউনিটি পেয়ে বসেছিল, হুম, হুম। এবং এখনও আছে, আইনটা এখনও বলবৎ। 70 নম্বর ধারা সংবিধানের, সংবিধানের পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী, এই কয়টা জিনিস অ্যাটলিস্ট, কলোনিয়ালিজম বাদ, এই কয়টা জিনিস এত জঘন্য এবং এত, আচ্ছা, মানে তুই কি একেবারেই হলো হচ্ছে মানে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের পক্ষের মানুষ না? আমি এটার কোনো সম্ভাবনা দিতেছি না, আমি তো চাই আচ্ছা, এটা গণভোট হোক, কিন্তু আচ্ছা। সেই গণভোটের জন্য যে সংবিধানটা প্রণয়ন করা হবে, হুম। এইরকম কোনো সম্ভাবনা আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা বলেন আর তার সাথের মানে অমাত্যদের কথা বলেন, আমি তাদের মধ্যে এরকম কোনো, আমি জানি না, এটা আবিদ ভাই ভালো বলতে পারবেন। যেমন আমি ভাবছিলাম যে আচ্ছা। একজন লোক আছেন দাড়িওয়ালা, নাম হচ্ছে ফরহাদ মজহার। হ্যাঁ, আমি ওই ব্যাপারে আসছি। উনার রিসেন্টলি যদি আমরা ভিডিও বার্তা দেখি, মানে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সংবিধান চেঞ্জ করার কথা বলেছিল আর কি, খুবই রিসেন্ট। হ্যাঁ, এবং আমরা জানি যে, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি যে ফরহাদ মজহার সাহেব কিন্তু এই আন্দোলনের পিছনে তার মানে তার অনেক বড় অবদান আমরা বলতে পারি। এবং ফরহাদ মজহারকে যিনি চিনেন না, তার মানে আহ, আশা করছি অধিকাংশ মানুষজনই চিনেন, কিন্তু তার যে হলো হচ্ছে পার্টনার, তিনি কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টে রয়েছেন, ফরিদা আপা এই গভর্নমেন্টে রয়েছেন আর কি। সেই ব্যাপারে আমরা আমরা উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আমরা পরে কথা বলবো। আমি জানতে চাচ্ছি সোহাগের কাছে যে প্রথমত আমরা হচ্ছে এই জিনিসটাকে বিপ্লব বলবো না গণ অভ্যুত্থান বলবো, নাম্বার ওয়ান, এই কোশ্চেনটা তোমার দিকে থাকলো। এবং এই বিপ্লব বা গণ অভ্যুত্থানে ফরহাদ মজহার সাহেবের অবদান কিরকম, এবং হচ্ছে তিনি রিসেন্টলি যে বক্তব্যগুলো রাখছেন, সেই বক্তব্যের মূল্যায়ন, আহ, সেই বক্তব্যের ব্যাপারে তোমার মূল্যায়ন কি? আচ্ছা, তো আমাদের এটা কালার রেভলিউশন বলবো নাকি এই আরব স্প্রিং এর মতো? আমাদের তো স্প্রিং ছিল না, আমাদের ছিল হচ্ছে বেঙ্গল মনসুন, অনেকে বলতেছে। আমরা এরকম সুন্দর নাম দিতেই পারি, যে বেঙ্গল মনসুন টাইপ কিছু একটা দিলে ভালোই হইতো আর খুব কি। ফ্যান্সি লাগছে না? হ্যাঁ। খুব বিদেশি, ইংরেজিতে দেওয়াই লাগবে নাম। জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব, ওইটাও তো মানে বলা যায়। আচ্ছা, বাংলা মাস কি চলতেছে, এটা শ্রাবণ বিপ্লব বলবা আচ্ছা, নাকি? আমরা এই মানে হচ্ছে মানে মানে কি বলবো, আচ্ছা, যে যদিও ফরহাদ মজার একজন হ্যাঁ কবি, তো আমরা কবিগিরি করতেও পারি, কিন্তু সেটা বাদ দিয়ে আসলে হচ্ছে আমরা আগে প্রথমে আসি, এটাকে হ্যাঁ, তো বিপ্লব না গণ অভ্যুত্থান, হ্যাঁ, নাকি আরো ফরহাদ মজার রেভলিউশন, কি হচ্ছে এই বলে? আন্দোলনের মানে এখন পর্যন্ত মোটামুটি এক ধরনের এই সবার কনসেনসাস আছে যে এই আন্দোলনের হচ্ছে পেছনের ব্রেন হচ্ছে ফরহাদ মজার। কারণ এই গোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে এটা। তো এখানকার হচ্ছে এই যারা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা অনেকেই ফরহাদ মজাহারের আর কি ভাব শিষ্য বলা যায়, বা হচ্ছে তার অনুসারী, বা তার
অনুপ্রাণিত আর কি তার লেখাপত্র বা কাজকর্ম দিয়ে। তো ফওয়াদ মজার হচ্ছে উনি মানে ওই বামপন্থী ঘরানার তাত্ত্বিক, কিন্তু আমাদের যে এই যে ট্রেডিশনাল বামপন্থী ঘরানার তাত্ত্বিক তাকে বলা যাবে না। ওনাকে আমরা এখন তো একটু ডিফিকাল্ট এরকম হচ্ছে টার্ম দেওয়া যে উনি মানে কোন সাইডের কোন পন্থী, কিন্তু ওইটা বলতে পারি যে ওইটা ধর আমার মনে হয় যেটা যে ওই মাওলানা ভাসানীর মতো ওনার হচ্ছে এই এখানকার লোকাল রিলিজনের সাথে এই মার্কসিজম বা হচ্ছে বামপন্থা বামপন্থার আর কি উনি একটা এই লোকাল ভার্সন আর কি উনি দিচ্ছেন আর কি। ওইটা বলা যায় যে হচ্ছে ইসলাম ধর্মের সাথে বিরোধ না রেখে আর কি কিভাবে বামপন্থা দিয়ে এই যে মুক্তির রাস্তা খোঁজা আর কি। তো উনার হচ্ছে ওয়ার অন টেররের নিয়ে কাজ আছে যেটা নিয়ে উনি খুবই সমালোচনা করেন যে পশ্চিমে যে ওয়ার অন টেরর দিয়ে আসলে ইসলামফোবিয়া আর এই মুসলিম কমিউনিটিকে ইয়া করা আর কি, মেজরিটি মুসলিম কমিউনিটিকে মার্জিনালাইজ করা এক ধরনের। তো এগুলা নিয়ে ওনার কাজ আছে। তো ওই জায়গা থেকে আর কি এবারের এই আমাদের যে শেষ পর্যন্ত যে ইয়াটা হয়েছে গণ অভ্যুত্থান নিয়ে আমি বলবো, বা এটার কাছাকাছি তো হয়েছে গণ অভ্যুত্থানটা হয়েছে, কারণ সর্বস্তরের লোকজনই মাঠে নেমে আসছিল। মানে তুমি রেভলিউশন বলতে চাচ্ছ না, এটাকে গণ অভ্যুত্থান বলতে চাচ্ছ? হ্যাঁ, এটা তো আর্মস টার্মস তো ছিল না আমার। আমি হচ্ছে হ্যাঁ আমি এটা গণ অভ্যুত্থানই বলতে আগ্রহী আর কি, কারণ ইয়া তো শেষ পর্যন্ত পালায় যায়। আমি একটু মানবের কাছে আসছি, মানে এই গণ অভ্যুত্থান বিপ্লব না বলে বা গণ অভ্যুত্থান বললে অথবা মানে এই শব্দগুলোর ব্যবহারে কি আমাদের কোনো রাজনৈতিক সুবিধা আছে? মানে আমাদের সংবিধানের ব্যাপারে এটা একটু যদি একটু ছোট করে ক্লিয়ার। খুব সহজ, এটা মানে খুব সহজ না আসলে, কিন্তু এটাকে অনেকভাবে ধরেন ওই আইনের মতোই এটাকে আপনি আসলে ব্যাখ্যা কিভাবে করবেন তার উপর নির্ভর করে। আমি যেখান থেকে দেখি সেটা হচ্ছে যে আপনি যখন এটাকে গণ অভ্যুত্থান বলেন আপনি এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন কিছু জিনিসের, যেমন 90-এর তখন দ্বাদশ সংশোধনী নিয়ে কাজ করতে সুবিধা, চতুর্থতে ফিরে যাওয়ার আলাপগুলো সহজ, মানে সাংবিধানিক যদি আপনি ধারাবাহিকতা ওয়ার্ড কনস্টিটিউশনাল কন্টিনিউইটি এটা যদি বজায় রাখতে চান তাহলে গণ অভ্যুত্থান ইজ এ ভেরি গুড ওয়ার্ড। ওকে, আমি এখানে ওকে সরি, বিপ্লব বললে সংবিধান ছুঁড়ে ফেলার একটা ধরেন জারিস্ট সময়ের পর যখন বামদের খুব প্রিয় টপিক অক্টোবর বিপ্লব, ওটা হয়ে যাওয়ার পর যাদের সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া সহজ হয়েছে। মানে অনেক কিছু ফেলে দেওয়া যায় না, দেখা যাবে সিভিল সার্ভিসের অফিসাররা সিভিল সার্ভিসের অফিসারই আছে, কিন্তু সংবিধান আইন এগুলো ছুঁড়ে ফেলে দেওয়া অনেক সহজ হয়, ছুঁড়ে ফেলে দেওয়া যায় আর কথা বলতে হয় না ওটা নিয়ে। গণ অভ্যুত্থান বললে এটা নেসেসারি না। আচ্ছা এটাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি সোহাগকে যে প্রশ্ন ছিলাম যে হচ্ছে ফরহাদ মজার তো হচ্ছে ক্লিয়ার হলো। হ্যাঁ, ফরহাদ মজারের তো আলাপ উনি মানে যে সংবিধান এবং এই যে এই ব্যবস্থা নিয়ে উনি তো আসলে ছুরি ফেলতেই চান। ওনার মানে ভিডিও বার্তায় বা লেখাপত্রে তো এরকমই আমরা পাই যে আসলে এই সংবিধানটাই আসলে বাদ দিতে হবে, কারণ সংবিধানটাই আসলে ফ্যাসিজমের আর কি যে এই ক্ষেত্র প্রস্তুত করছে। কিন্তু তারপর তো আমরা দেখলাম যে না, আসলে সংবিধানেরা ছুঁড়ে ফেলে নাই, এই চুপুর আন্ডারেই আর কি শপথটা নিল, আগের বিচারপতি বহাল ছিল তখনও। তো এই জায়গায় হচ্ছে একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে যে টেকনিক্যালি তো এখন একটা অবৈধ সরকারই চলতেছে, মানে যেটা আগেও হয়েছে ওইটাই করা লাগবে, যে অবৈধ সরকার চলবে, তারপর হচ্ছে নতুন, কারণ পার্লামেন্ট ছাড়া তো হচ্ছে সংবিধান চেঞ্জ করা যায় না, সংবিধানে পরে হচ্ছে কোপ করে নেওয়া হবে আর কি। মানে এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থানটাকে কোপ করে নিবে যে এটা হচ্ছে এই 6 আগস্ট থেকে নতুন যেদিন হচ্ছে এটা পাস হবে এর আগ পর্যন্ত বা হচ্ছে নতুন সরকার আসার আগ পর্যন্ত যা হয়েছে তা বৈধ। তো হাসিনা সরকার তো এরকম চাইছে যথেষ্ট যে এই টাইপের জিনিস যাতে না করা যায়, ওইরকম এই বিধিনিষেধও ঢুকানো হয়েছিল, কিন্তু এগুলার কি ভবিষ্যৎ হবে এটাও আর কি আমরা দেখবো আর কি ফিউচার। তো এখন মানে আমি জানতে চাচ্ছিলাম এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে ফরহাদ মজার সাহেবের চিন্তা চেতনা রিফ্লেকশন কতটুকু থাকবে, এটা তুমি কি মনে করো?
তো এখনো তো ছাত্রদের একটা বড় প্রভাব আমরা দেখতে পাই, আর ছাত্রদের যতদিন হুম আর কি প্রভাব দেখতে পাবো ততদিন ফরহাদ মজা সাহেবের প্রভাবও থাকবে। কারণ এই আন্দোলনের মূল ছাত্র ক্রিয়ানক যারা, তারা তো হচ্ছে ডিরেক্টলি না হইলে ইনডিরেক্টলি তার দ্বারা প্রভাবিত। তো উনি যে ভিডিও বার্তা যদি দেন, আমরা পরের দিন দেখি যে ওইরকম চেঞ্জ আসতেছে। উনি যখন হচ্ছে বলেন যে এই বিচারপতি বাদ দিতে হবে, তো তখন আমরা দেখি যে হুম বিচারপতি আসলে চেঞ্জ হয়ে যায়। এখন পর্যন্ত তো ওইরকম উনি ওইরকম পাওয়ারফুল হিসাবেই আছেন। তো সামনের দিনে এটা একটা ক্ল্যাশ হবে আমার মনে হচ্ছে, কারণ এই ইউনুসরা ওই এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে টাইপের চিন্তা করেন রাষ্ট্র নিয়ে, আর হুম এই যে ফরহাদ মজার যে হচ্ছে এই বিপ্লবের উনি পিছনের নায়ক, তো তাদের একটা এক ধরনের তো ক্ল্যাশ হওয়াটা অসম্ভাবী আর কি, অবশ্যম্ভাবী। তো আমরা আর কি মানে দেখবো। ক্লাস বাদবেই, আমরা সামনে ক্লাস দেখতেই পাবো, তাই তো? মানে হ্যাঁ, সামনে এটা ইডিওলজিক্যাল অবস্থান থেকে আমরা একটা সময় এই ক্লাসটা আমরা দেখতে পাবো নাকি? আচ্ছা, মানব কিছু বলতে চাচ্ছে, মানব। আমার দাবি হচ্ছে যে এই ক্ল্যাশটা দেখেন, মানে ইউনুস সাহেবের সবচেয়ে বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সরি টু সে দিস, ওনার বয়স। আচ্ছা। আমি কারো বয়স নিয়ে কাউকে খোঁজা দিতে চাই না, এটা হচ্ছে খুবই মানে খারাপ। কিন্তু ইউনুস সাহেবের বয়স এই মুহূর্তে 84। তো ইউনুস সাহেবকে ফিগার হেড রেখে নিচে নিচে তো মারামারি করাটা আমার কাছে মনে হয় মানে মোর সুইটেবল দেন ওনার সাথে মারামারি করা। এবং ইউনুস সাহেবের ব্যাপারে তো আমার সবচেয়ে বড় অবজারভেশন হচ্ছে যে ইউনুস সাহেবের একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, এটার নাম হচ্ছে নোবেল পুরস্কার। মানে হুম ওনাকে চ্যালেঞ্জ করা বা ওনাকে মানে শেখ হাসিনা যে বলতেন বিকল্প নাই, তার যে কথা কোনো বিকল্প নাই, তার চেলা চামুন্ডার যে বলতো বিকল্প তো ছিল একজন, এবং সেই বিকল্পকে আমরা এখন বাংলাদেশের ক্ষমতায় দেখতেছি। মানে একজন না, আমার ধারণা অনেকেই ছিল, কিন্তু একজন যে মানে একজন বিকল্প যে কত বড় বিকল্প, হুম, এইটা আসলে এটা এটা আসলে এটা সে নিজেও জানতো যে তার মানে সে বিকল্প হিসাবে কত উঁচু মানের বিকল্প, হুম হুম, কিন্তু এটা এই উনি জন্য নিজেও সে জানতেন। বারবার হেনস্থা করার চেষ্টা করেছে। এবং এই কারণে ইউনুস সাহেব নিজেও বারবার বলছেন যে এত অল্প সময়, এবং 7 সালে উনি বলছেন যে অল্প সময়ের জন্য ক্ষমতা নিয়ে কি হবে, যেই কারণে আমার হুম ধারণা যে উনি রাষ্ট্রপতি নির্বাচনটা করবেন। হুম যদি আমরা 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন দিতে পারি বা 6 মাসের হুম ভেতর, আমার বিশ্বাস ডক্টর ইউনুস এই নির্বাচনটা করবেন। তো এই নির্বাচন নিয়ে একটা ঘাপলাটা হচ্ছে যে এই যে ফরহাদ মোজাহারের ভিডিও আপনারা দেখবেন, মানে আমি প্রথমে দুঃখিত বলে নিই ওনাকে দাড়িওয়ালা বলার জন্য। ওনার দাঁড়িয়ে রাখার ব্যাপারটাকে আমার খুব স্ট্রেঞ্জ মনে হয়েছে, কারণ শেখ হাসিনা ওনাকে 2-3 বছর আগে একবার হেনস্থা করছিলেন, কোভিড চলাকালীনই হেনস্থা করছিলেন ওনাকে না, আমাকে মাইকে। সারা জীবনে আরো অনেকদিন আগেও হেনস্থা করেছেন তো ওনাকে তখন তো। ওনার দাড়িটারি ছিল না, ওনাকে যখন হুম আমি প্রথম দাড়ি সহ দেখলাম, আমি ওনাকে চিনতে পারি নাই। ফার্স্টে মনে করছিলাম সুভাষ দত্ত, ওই যে চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত, এরপর ভাবছিলাম যে ওটা হচ্ছে সিরাজুল আলম খান, মানে ওনার যে খালাতো ভাই। এটা যে ফরহাদ মজার, এটা চিনতে আমার সময় লাগছে প্রায় 2-3 মিনিট। তো ওনার মজার ফুফাতো সাহেব, ভাই মনে হয়, যাই হোক, মানে হ্যাঁ মজার সাহেব ভাই শুরুতে তো কাজিন আর কি। মানে কাজিন এবং চাচাতো ভাই না, তাহলে সারনেমের একটা ব্যাপার থাকতো সম্ভবত। হুম তো ফরহাদ মজারের ভিডিওতে শুরুতে উনি বিপ্লব বিপ্লব করলেও আমরা খুবই অদ্ভুতভাবে দেখলাম যে উনি এখন খুবই প্রো প্রো না হলেও বেশ সফটলি টুয়ার্ড ইউনুস, ডক্টর ইউনুস, এরকম একটা ব্যাপার আসছে ওনার মধ্যে। হুম এবং হুম উনি এখন পুশ করতেছেন যে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যাই। আমি যেটা বলতেছি অলমোস্ট আইডেন্টিক্যাল, হুম কিন্তু উনি আর একটু ধোঁয়াশা, আর একটু সুফিবাদ, আর একটু ম্যাজিকের মধ্যে আছেন। কিন্তু উনি এগুলো বলতেছেন, এবং উনার ব্যাপারটা হচ্ছে, আমি কেন বলতেছি, কারণ আমার কাছে মনে হয়, এগেন এটা আপনারা ভালো বলতে পারবেন, আবিদ ভাই ভালো বলতে পারবে, কারণ উনি বাংলাদেশের রাজনৈতিক ক্রীড়নকদেরকে আমার চেয়ে অনেক ভালো চিনেন। উনি ক্রীড়নক শব্দটা ব্যবহার করতে জানেন খুবই ফাইনলি, আমি পারি না। তো এই এইখানে মজার সাহেবদের যে গংটা, মানে গং বলা ঠিক না, কিন্তু যে ধারাটা, যে সিলসিলা, সেটা হচ্ছে আমরা একটা বিপ্লব করতেছি। একটা ধরেন আমরা, ফরহাদ মোজার যে একটা জাসদের সদস্য ছিলেন, এবং হুমায়ুন কবিরের মৃত্যুতে ওনার হাত আছে, এরকম কিছু কনস্পিরেসি আমরা শুনছি এক সময়। না 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 না, উনি জাসদ হবে না তো, নাকি কি ছিলেন? জাসদের সদস্য ছিলেন? আমি তাই শুনছি সব সময়। কবি হুমায়ুন কবিরের ব্যাপারে কি আমি শুনছেন? যতদূর জানি সিরাজ শিকদারের ওনার সিরাজ শিকদারের ও হ্যাঁ, পূর্ব সাথে তাদের বাংলা লিঙ্ক ছিল আর কি। হ্যাঁ। পিবিএসিপি, না হুম হুম পিবিএসপির সাথে ছিলেন। তো এটা বিপ্লব করে ফেলা এবং দেশকে খোলনলচে পাল্টে ফেলা টাইপের বিষয়গুলো আমরা দেখতেছি। উপদেষ্টা মণ্ডলীতে আছেন ধরেন সাখাওয়াত হোসেনের মতন মানুষ, যারা 8 সালের নির্বাচনে বেশ সাফল্যের বৈতরণী পার করে আওয়ামী লীগকে ক্ষমতায় তুলে দিয়েছিলেন। তুলে দেন নাই, কারণ আওয়ামী লীগ ভোট পাইছিল 8 সালে, এটা আমরা মোটামুটি নিশ্চিত সবাই। বিএনপিও খুব বেশি তখন তোড়জোড় করে নাই এই ব্যাপারটা নিয়ে, এই কারণে কিছুটা বলছিল যে নির্বাচনে কিছু প্রশ্নবিদ্ধ ব্যাপার ছিল, তারা দাবি করছিল। তারপর দেখবেন এখানে আছেন আসিফ নজরুল, যাকে সবাই বিএনপির দালাল বললেও তিনি দেখবেন যে বারবার আসলে 72, তার একটা অসাধারণ লেখা আছে যেখানে উনি বলছেন যে বাংলাদেশের
বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ব্যক্তি ছাড়া চলে না। বাংলাদেশ আসলে আমাদেরকে আমল চিন্তা করতে হবে এইভাবে, যে জিয়ার আমল, মুজিবের আমল, মানে সে বংশ এরা পরম্পরায় বিশ্বাসী, তাই তো? বংশ পরম্পরা না হলেও আইডলে বিশ্বাসী। না, আমরা তো মানে যে চিফ চিফ জাস্টিস ইব্রাহিম, চিফ জাস্টিস ছিলেন উনি, রাইট? না, সরি, উনি আইনমন্ত্রী ছিলেন আইয়ুব খানের সময়, জাস্টিস আচ্ছা, ইব্রাহিম। ঢাবির উপাচার্য ছিলেন। ঢাবির উপর, সরি সরি সরি, উনি হচ্ছে ওনার ওনার নাতি তো, এবং ওনার বাবাও তো হচ্ছে ইয়া ওনার ছিলেন নাতি আর ছিলেন কি, ওনার বাবা ছিলেন অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি রেফাত আহমেদ জেনারেল। চৌধুরী। তো সে যে বংশ পরম্পরায় বিশ্বাস করে, এটা তো আমরা রিফ্লেকশন দেখতে পাই বিভিন্ন সময় তো আর কি। আসিফ নজরুল সাহেব তো আসলে শুধু বংশ না, সংবিধান পরম্পরাতেও বিশ্বাস করে। তো আমরা আচ্ছা। আসলে দুইটা পাশ দেখতেছি, একটা পাশ বলতেছে গণ অভ্যুত্থান হয়েছে, হুম সংবিধানকে কিছু চেঞ্জ করি, হুম প্রয়োজনে অ্যামেন্ড করি, হুম আমরা একটা উন্নত মানের রুল অফ লতে যাই। কারণ আসিফ নজরুলকে আমি যত গালিগালাজি করি, মানে গালিগালাজ করি না আসলে ওনাকে আমি, বাট লোকজন করে, অনেক অনেকে হুম অনেকে ওনার ব্যক্তি জীবন নিয়ে টানা টানা হেঁচড়া করে, যেটা কোনো প্রয়োজন নাই। কিন্তু ওনাদেরকে নিয়ে আমি যাই বলি না কেন, আসিফ নজরুল ধরেন 13 সালে ওনার অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় নিপীড়নের বিরুদ্ধে কথা বলা, সাদা দলে নির্বাচন না করা সত্ত্বেও, ইভেন হুম শিক্ষক নেটওয়ার্কে উনি জয়েন করেন নাই, সবসময় নির্দলীয় থাকছেন উনি। কমেন্ডেবল কিছু ব্যাপার তো ওনার আছে, ওনাকে তো উড়াই দেওয়ার কিছু নাই ওইভাবে। তো ওনারা যেটা করছেন সেটা হচ্ছে যে ওনারা রুল অফ লতে বিশ্বাস করেন, এটা আসলে দেখা যায়, এটা অস্বীকার করার কিছু নাই। তো বাংলাদেশের ক্ষেত্রে ওনারা চান যে একটা রুল অফ ল থাকুক, এই সংবিধানটাকে আমরা মেনটেন করি। আর ফরদ মোজাহিদের অ্যাটলিস্ট শুরুতে যে আলাপটা আমি দেখতেছিলাম 5-6 আগস্টের দিকেও, সেটা হচ্ছে ছুঁড়ে ফেলে দাও, ধ্বংস করে দাও, নতুন একটা দেশ, নতুন একটা বিনির্মাণের স্বপ্নে বাংলাদেশকে নতুন করে দেখবো, এই টাইপের আলাপ। বাংলাদেশ নামটা থাকবে কিন্তু জিনিসপত্র, ধরেন দ্বিতীয় রিপাবলিক বাংলাদেশের। তো এই দুইটা ক্ল্যাশ আসলে আমার ধারণা ডক্টর ইউনূসকে ফিগার হেড হিসেবে রেখেই চলতেছে। মানে দুই পক্ষই আর কি। আমি যদি সরি, আমি যদি হচ্ছে ফরদ মজর সাহেবদেরও পক্ষ দেখি, আমি যদি হচ্ছে আসিফ নজরুল সাহেবদেরও পক্ষ দেখি, হুম। দুই পক্ষই, মানে এখানে হয়তো বা আরো পক্ষ থাকতে পারে, কিন্তু আমি যদি মোটা দাগে দুই পক্ষ ধরি, দুটা পোল। দুইটা পোল, এবং দুই পক্ষই আসলে হচ্ছে মানে ওই আহ, হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেন্টারে রেখে তারা বিভিন্ন কিছু প্ল্যান করছে আর কি, রাইট? আচ্ছা।